নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আর এরকম কি কোনো মানে আছে বলুন? পয়লা বৈশাখের দিনই লাল পেরে সাদা শাড়ি পরতে হবে, পয়লা বৈশাখের দিনই মাথায় ফুল লাগাতে হবে। নতুন বছর আসছে তো পুরাতনেও আমরা কিন্তু সেই সেজে উঠতে পারি, নতুনকে আহ্বান জানাতে পারি, পুরাতনকে অবশ্যই বিদায় জানাতে পারি। তাই একেবারে পয়লা বৈশাখের সাজে আমি তো হাজির। পয়লা বৈশাখের সাজ যখন সেজে ফেলেইছি তো কৌশিকদাকে একটা কাজ তো করতেই হবে। পয়লা বৈশাখ অর্থাৎ আমাদের নতুন বছর থেকে একেবারে বছরের শেষ দিন পর্যন্ত মোটামুটি কিরকম যাবে বা কেমন হচ্ছে আমাদের এই নতুন বছরটা, যদি একটা হালকা পূর্বাভাস যদি দিয়ে দেয় তাহলে মন্দ হয় না, তাই না? তো রয়েছেন তিনি আমাদের সাথে, অর্থাৎ আমাদের সকলের ভীষণ প্রিয় কৌশিকদা, কৌশিক ডি কাশ্যপ। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তিনটে কথা প্রথমত বলতে ইচ্ছা করছে, খুব মানে ইচ্ছা যখন করছে বলবোই। সেটা হচ্ছে সুস্মিতা সাজুগুজু করে মোটামুটি যেহেতু বসেছে এবং সেটা নতুন বছরের মতো সাজুগুজু, মানে বাংলা নববর্ষে সাধারণত বাঙালি বধূরা নারীরা এইভাবেই সাজে, সেই জন্য নিজের একটা ঢাল তৈরি করতে হবে, সেই জন্য সেটাকে করে ফেলল, বুঝলেন তো। সেকেন্ড হচ্ছে নতুন বছরের মতো সাজুগুজু করেছি, একটা ঢাল যখন তৈরি করলামই, কৌশিকদা তো বলে গিয়েছিল এই মঙ্গলবার শুক্রবার খেপে খেপে বলবো নতুন সৌর বছর কিরম হবে, সুতরাং সেটা কৌশিকদার ঘাড়ে চাপিয়ে দিই। আর সত্যিই তো পুরনোতেও নতুনকে খুঁজে পাওয়া যায়, তাহলে সুস্মিতার মুখবন্ধটা একটু হে নতুন দেখা দিক বারবার এই গানের কলির মাধ্যমে হওয়া উচিত ছিল একদম, তাহলে বোধহয় আরো ভালো হতো। সুতরাং তাকে আর বারবার পিছনে থেকে আহ্বান করতে হতো না, বারবার তো সে দেখা দিতই আমাদের কাছে, তাই না? সুতরাং মননটা আসল, সেই হিসেবে চলতে পারলেই হবে। নতুন সৌর বছর প্র্যাকটিক্যালি সামনের সোমবার দিন আমরা পয়লা বৈশাখ উদযাপন করব, পালন করব, নতুন বৈশাখ মাসের পয়লা তারিখ হিসেবে গণ্য করব। কিন্তু প্রকৃতপক্ষে রবি যখন মীন রাশি থেকে অশ্বিনী নক্ষত্রে মেষ রাশির ঘরে প্রবেশ করেন তখনই নতুন সৌর বছর শুরু হয়। এটা আগে কিন্তু মীন রাশির ঘর থেকে শুরু হতো, অনাংশ পরিবর্তন হতে হতে এটা মীন রাশির ঘর থেকে বর্তমানে মেষ রাশির ঘরে এসছে। এই করতে করতে আরও হয়তো অনবরত সরছে, কিন্তু বিষয়টা কয়েক হাজার কোটি বছর বাদে এটা হয়তো বৃষের থেকে শুরু হবে, তখন বৈশাখা দিয়ে আর হবে না, তখন জ্যৈষ্ঠ থেকে হয়তো ইয়ার ক্যালকুলেশন শুরু হবে, যেটা আগে চৈত্র থেকে শুরু হতো। যাই হোক, বিষয় অঙ্কের অত জটিলতা যাওয়ার প্রয়োজন নেই, কারণ এটা ছেলের বিয়ে বা চাকরি, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি কোনো কিছুতেই এর প্রভাব পড়ে না, তাই না? সুতরাং নতুন সৌর বছর রবিবার দিন দুপুরবেলা 2:09 যখন সূর্যদেব প্রবেশ করবেন আমাদের ভারতবর্ষের সাপেক্ষে, যেহেতু বারবার আমি বলি নতুন ইংরাজি বছর বলতে গিয়েও বলি যে দিল্লিকেই ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরতে হবে, যেহেতু দিল্লি আমাদের রাজধানী। দুপুর 2:09 সূর্যদেব প্রবেশ করবেন মেষ রাশির ঘরে, তখন থেকেই কিন্তু নতুন সৌর বছর চালু হবে। তা নতুন সৌর বছর চালু হলে কি জন্মছকটা বেরোচ্ছে সেটা আগে আমাদের জেনে নেওয়ার দরকার। আমি যখন 2018 থেকে 19-এ প্রবেশ করেছিলাম, ইংরাজির নববর্ষে প্রবেশ করেছিলাম, তখন দেখিয়েছিলাম সেই রাত 12টা 31 ডিসেম্বর কেটে যখন 1 জানুয়ারি 19 হলো, তখন করণটি ছিল বৃষ্টি। আমি বলেছিলাম কী হবে তাহলে। আর যখন এই জন্মছকটার দিকে চোখ লাগাচ্ছি, মানে নতুন সৌর বছর যেটা রোববার থেকে শুরু হবে, প্র্যাকটিক্যালি পয়লা বৈশাখটা আমরা পালন করব সোমবার, সেখানে আমি দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পারেন, আমি স্ক্রিনে রেখে দিয়েছি, মানে এইগুলোর প্রতিকার কি করে হবে সেটার একটা প্রশ্ন ছুড়ে দিয়ে তারপরে আমি যাচ্ছি। হ্যাঁ, মূল জায়গায় পায়া, ওই আমি বলি খাটের পায়া না টেবিলের পায়া না কিসের পায়া, সেই পায়া বিষয়ক বস্তুটি কিসের পায়া কিন্তু আপনারাও জানেন না, লাফালাফি করেন। সেটা আসছে লৌহ, সূর্য সিদ্ধান্ত যোগ আসছে শূল, করণ আসছে তৈতিল। সুতরাং পায়া যোগ করণ অল আর নেগেটিভ, বোগাস। যদি সেই হিসাবে চিন্তা করতে হয়, সূর্য সিদ্ধান্ত যোগ করণ এইগুলোকে চিন্তা করতে হয়, তাহলে তৈতিলকরণ, শূল যোগে বর্ষপ্রবেশ হচ্ছে এবং পায়া লৌহ, তার মানে কিচ্ছু হবে না নতুন সৌর বছরে, এটাই স্বাভাবিক। কারণ সব তো গিয়ে হয়ে গেল, শেষ, ফিনিশ। জীবনে উন্নতি হবে না, মেয়ের বিয়ে হবে না, ছেলের চাকরি হবে না,
হতদরিদ্র আপনি হবেন, আরও কী সব খামচায় কামড়ায় আরও কী সব যেন হয়, আপনারা এসেই চেম্বারে বলেন। আমার অত শোনার সময় প্র্যাকটিক্যালি নেই, আর বৃথা জিনিস শুনে আমি হয়তো আমার মস্তিষ্কর হার্ড ডিস্কটাকে লোড করতে চাই না। যাই হোক, আপনারা শোনান, শুনতে আমি বাধ্য আপনাদের কথা, তাই শুনি, সেখান থেকেই শিখেছি, আপনাদের মুখ থেকে শিখেছি। তাই এবার এই শুলযোগ, তৈতিলকরণ কিংবা লৌহোপায় নতুন সৌরবর্ষ প্রবেশ হচ্ছে, তাহলে কি গেল আগামী বাংলা বছরটা, মানে নতুন সৌর বছরটা, যেটা 14ই এপ্রিল থেকে আগামী 14ই এপ্রিল 2020 সাল অবধি চলবে, তাহলে কি হবে? এবার দেখি মূল যে জায়গাটায় আমাদের থাকার প্রয়োজনীয়তা আছে, সেই জায়গাটার মানে হচ্ছে স্ট্রাকচার অফ দ্য নতুন সৌর বছর। সেটা আমরা যখন হরোস্কোপ করি, হরোস্কোপটাকে আমি বিলিভ করি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার। সেরকমভাবেই এই বছরের কাঠামোটা কি তৈরি হলো, গ্রহ নক্ষত্ররা কি তৈরি করছে, সেটাই যদি আমরা যাই, বক্রী অবস্থায় ধনুরাশির ঘরে বৃহস্পতি এবং বাদবাকি সব গ্রহই মার্গী। বক্রী অবস্থায় বৃহস্পতি, কারণ বৃহস্পতি 14 তারিখের হিসেব আমরা করছি এখানে 14ই এপ্রিল দুপুর 2:09 দিল্লিকে ল্যাটিটিউড লঙ্গিটিউড ধরে 10 তারিখে বৃহস্পতিদেব ধনুরাশিতে বক্রী হয়ে যাবেন এবং ফার্দার বৃশ্চিক রাশিতে 22 তারিখের পর, এপ্রিলের পর আবার বৃশ্চিক রাশির ঘরে চলে আসবেন, যে ঘরে উনি ছিলেন, বর্তমানে ধনুরাশির ঘরে আছেন। সুতরাং আমরা যদি হরোস্কোপটাকে দেখি, সিংহ লগ্নের হরোস্কোপ এবং কর্কট রাশি অশ্লেষা নক্ষত্রের হরোস্কোপ তৈরি হচ্ছে। পঞ্চমস্ত শনি এবং বৃহস্পতি একত্রিত, সপ্তমে শুক্র, রবি এবং বুধকে এখানে আমরা পাচ্ছি অষ্টমে, অ্যাকচুয়ালি রবির শিফটিং হয়ে যাওয়ার কথা 9th-এ, মঙ্গল দশমে, একাদশস্থ রাহু। সুতরাং এই অবস্থা থেকে দাঁড়িয়ে যদি আমরা বিচার বিবেচনা করি, তাহলে যেটা সাধারণত পাই যে সিংহলগ্নের কুণ্ডলী, পঞ্চমস্ত শনি বৃহস্পতি, ভাগ্যস্থানের রবি লগ্নাধিপতি, দশমস্ত মঙ্গল, সপ্তমে শুক্র, কেন্দ্র এবং কোন লগ্ন সাপেক্ষে সব বেনিফিট প্ল্যানেটের দ্বারা ঠাসা, এবং পঞ্চমে বৃহস্পতি শনির অ্যামালগামেশন দুর্দান্ত দুর্দান্ত দেখাচ্ছে। ভাগ্যস্থানে তুঙ্গ রবির অবস্থান এক্সিলেন্ট অবস্থা শো করছে। দশমস্ত দিকবলে বলিয়ান মঙ্গল শো হচ্ছে, দশমপতি শুক্র সপ্তমে শো হচ্ছে। বৃহস্পতিটা কেবলমাত্র বুধটা কেবলমাত্র নিচস্থ অবস্থায়। হ্যাঁ, অবশ্যই বৃহস্পতি শনির সাথে কেতু অবস্থান আছে। শনি বৃহস্পতির পঞ্চমে থাকা, সপ্তমে দশমপতি শুক্রের থাকা, চতুর্থপতি মঙ্গলের দশমস্ত থাকা। আমি 2018-র সময়ও 1-2 লাইনারে গিয়েছিলাম, নতুন সরকার ফরমেশন, ভোট এখনও শুরু হয়নি। একটা কথা বলে দিই, যে জায়গায় আমি অবস্থান করছিলাম, যে সিলভার লাইনিং আছে রুলিং গভর্নমেন্টের জন্য, এগেন নতুন সৌর বছরের হরোস্কোপও সেরকমই শো করছে। কোয়ালিশন গভর্নমেন্ট মাস্ট, সিলভার লাইনিং ফর দ্য রুলিং গভর্নমেন্ট, যারা বর্তমানে শাসন ক্ষমতা চালাচ্ছে। অ্যান্টি ইনকমবেন্সি খুব একটা দেখা যাচ্ছে না, কারণ চতুর্থপতি দশম, দশমপতি তদ্ভাবের দশম, সপ্তমপতি পঞ্চমপতিকে সঙ্গে নিয়ে পঞ্চমে অবস্থান করছে, এবং সপ্তমপতি শনির দৃষ্টি সপ্তমে দশমপতি শুক্রের ওপর, হুইচ মিনস পারফেক্ট কোয়ালিশন ইন কেন্দ্রীয় সরকার বিফোর অর আফটার ইলেকশন। সেই সময় আমি অবশ্যই বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে, খিচড়ি जो पकना है आफ्टर इलेक्शन ही पकेगा, बिफोर जो पक गया सो पक गया, जो पकना है आफ्टर इलेक्शन ही पकेगा। सिल्वर लाइनिंग फॉर द रूलिंग गवर्नमेंट, খুব বেশি অ্যান্টি ইনকমবেন্সি নতুন সোলার চার্ট কিন্তু শো করছে না। চলে যাক রাজনৈতিক নেতাদের কথা, প্রথমেই বলে দিলাম যেহেতু ভোটের বাজার গরম। পঞ্চমে শনি বৃহস্পতি, সপ্তমস্ত শুক্র, ফরেন অ্যাফেয়ার্স, ফরেন ট্রেড, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ব্যাপক পরিমাণে দেখাচ্ছে। সুতরাং শেয়ার বাজারে ভোলাটিলিটি থাকবে, তার কারণ মে থেকে জুলাই মাস অবধি কিছু নেগেটিভ ইম্প্যাক্টস থাকবে, কিছু ক্ষেত্রে ফ্ল্যাট শেয়ার বাজার রান করবে। বাট এই এপ্রিল থেকে সামনের এপ্রিল অবধি যদি ঠিকঠাক মতো শেয়ার বাজারে যারা ইনভেস্ট করেন,
যথাযথ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নিজেদের বিচার বিবেচনা শিক্ষাকে কাজে লাগিয়ে ইনভেস্ট করতে পারেন। শেয়ার বাজার কিন্তু বুম বুম রেজাল্ট আপনাদের দেবে, কারণ পঞ্চম স্থানে থাকা শনি বৃহস্পতি, যদিও 22 তারিখের পর বৃহস্পতি নেমে আসবে বৃশ্চিকে, এগেন 5 নভেম্বর ওই শনি কেতুর সঙ্গে গিয়ে বৃহস্পতির অ্যামালগামেট হবে, যেটা সুপার। যেগুলো নেগেটিভ পরের দিন যদি আজকে পারি আজকে বলবো, না তো শুক্রবার, নেগেটিভগুলো নয় শুক্রবার বলবো। যেটার দিকে দেখা যাচ্ছে, যেহেতু লগ্ন, কেন্দ্র এবং কোণগুলো প্রত্যেকটাই ফ্যান্টাস্টিক একটা জায়গা তৈরি করছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে বিচার ব্যবস্থা, কারণ শনি এবং বৃহস্পতির অ্যামালগামেশন, রবির স্টেডিনেস, মঙ্গলের স্টেডিনেস, সবগুলোই শো করছে সুপ্রিম কোর্ট এমন কিছু ডিসিশন মেক করবেন বিভিন্ন ব্যাপারে, যেগুলো কিন্তু এক কথায় বলা যায় যে দিগন্ত বিস্তৃত ক্রান্তিকারী কিছু ডিসিশন সুপ্রিম কোর্ট ইমপ্লিমেন্ট করতে চলেছে আগামী বাংলা নতুন বছরকে যদি আমরা হিসেব করি। সুতরাং এই এপ্রিল টু নেক্সট এপ্রিল, যেটা দেশ দশের পক্ষে সুপারব হবে। এবং শনি বৃহস্পতি আগামী নভেম্বর থেকে, যতদিন না শনি সরছে 23শে জানুয়ারি 2020 সাল, সেই সময় এবং বর্তমান সময় যেহেতু এই বর্ষপ্রবেশ হচ্ছে, যখন আবার ওই শনি বৃহস্পতি একত্রিত, সুতরাং কোনো আইন বিশারদ, কোনো কোর্ট ইন্টারন্যাশনালি নেম ফেমড হতে পারেন, সেখান থেকে কোনো পুরস্কার, কোনো উচ্চতর পদমর্যাদা ইন্টারন্যাশনালি কিন্তু আমাদের দেশের বিচারপতি বা বিচার ব্যবস্থার মানুষদের কপালে জুটতে পারে, সেরকম জায়গা কিন্তু নতুন সোলার ইয়ার হরোস্কোপ শো করছে। মঙ্গলের অবস্থান প্র্যাকটিক্যাল যেটা শো করছে, কিছু ঝামেলা জঞ্জাট মে থেকে জুলাই আগস্ট অবধি থাকলেও ওভারঅল যে জায়গাটা দেখা যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে গভর্নমেন্টের ক্ষেত্রে যে নতুন গভর্নমেন্ট ফর্ম হবে, খুব বেশি ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে তাদের সাধারণভাবে তাদের যে পার্টনারশিপটা হবে যে বিভিন্ন দলের সঙ্গে, খুব বেশি ঝামেলা ঝঞ্ঝাটে পড়তে হবে না। আমি নতুন 2018 সালের সময়, মানে 18 থেকে 19-এ প্রবেশের সময় বলেছিলাম, এবছর লেজিসলেটিভে নারী শক্তি কিন্তু একটা বড় ভূমিকা পালন করতে চলেছে, এবং প্রচুর ওমেন প্র্যাকটিক্যালি লেজিসলেটিভের ক্ষেত্রে কিন্তু তাদের অংশগ্রহণ রাখবে এবং যথেষ্ট দাগ কাটবে, তাদের যথেষ্ট গ্রহণ করা হবে এবং উচ্চ পদমর্যাদায় তাদের আমরা আসীন হতে কিন্তু আগামী লোকসভা এবং তৎপরবর্তী লোয়ার হাউসগুলোতেও দেখব। এটা কিন্তু আছে এই বছরের হরোস্কোপ। মোটের ওপর জায়গাগুলো যেগুলো পজিটিভ বললাম, ফোন আছে কেউ? একদম ফোনে অপেক্ষা করছে তো, নিয়ে তবে এত মন দিয়ে আমরা শুনি অনুষ্ঠানে কৌশিকদের কথা। আসলে ছন্দ কাটে, হ্যাঁ ছন্দ কাটে, তবু তার কারণ হচ্ছে আমি হরোস্কোপ দেখি না। আমি হরোস্কোপ মানুষের ক্ষেত্রেও একবার দেখি, দেশ দশের ক্ষেত্রেও। আলটিমেট হরোস্কোপটা আমার কাছে 9টা গ্রহ 12টা ঘরের বাইরে কিচ্ছু না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে বলতে থাকি, মানে আমি সত্যি বোধহয় মনে হয় যেন ওই ক্যামেরাটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে প্রথম দিন আমার সুব্রত ভাই বলেছিল অন্য একটি ছোট্ট চ্যানেল, যে মনে করুন এটা মশা মারার ওই মেশিন নিয়ে কেউ কাঁধে করে দাঁড়িয়ে আছে। আমি সেই কথাটা ভেবে আজও অনুষ্ঠান করি, যে ওই মশা মারার কাঁধে মেশিন নিয়ে কেউ বোধহয় দাঁড়িয়ে আছে, আমি তাকেই বোঝাচ্ছি। আচ্ছা, প্রথম বন্ধু হাজির, বলুন কে আছেন? নমস্কার। আমি বনগা থেকে বিভা বিশ্বাস বলছি। হ্যাঁ দিদি ভাই বলুন, অনুষ্ঠান দেখেন নিশ্চয়ই? হ্যাঁ অবশ্যই। দেখি না দেখি ফোন পেয়ে গেছি, বলে ফেলুন। এতটা মানে ধৈর্য নিয়ে অপেক্ষা করা, অনুষ্ঠানের প্রথমের দিকে প্রায় ফোন করেছেন, বলুন কার সম্বন্ধে জানবেন? বলুন। আমার মেয়ের সম্পর্কে জানবো। বলুন ডেট অফ বার্থ বলুন। 2/12/93। মেয়ের নামটা কি? মৌহা বিশ্বাস। মৌহা বিশ্বাস। ভাগ্যিস মৈত্র হয়নি। 2/12/92। হ্যাঁ কত বললেন? 93, তাই তো? হ্যাঁ। বেশ। টাইম? সকাল 11টা 15। সকাল 11টা 15। জন্মস্থান? বসিরহাট। হ্যাঁ। কি বার ছিল? বৃহস্পতিবার। বসিরহাট বৃহস্পতিবার ছিল, একদম ঠিক। 2রা ডিসেম্বর তো 93 সাল। কুম্ভ লগ্ন, মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্রে আপনার মেয়ের জন্ম দেখা যাচ্ছে। হ্যাঁ। জানেন? হ্যাঁ। বেশ।
93 সালে জন্ম, লগ্নস্থ শনি, শশ মহাপুরুষ রাজযোগ করে বসে আছে, চতুর্থে কেতু, দশমে রবি, শুক্র, মঙ্গল, রাহু, ফ্যাবিউলাস। একাধিক রাজযোগের ফরমেশন আপনার মেয়ের হরোস্কোপে হয়ে বসে আছে। আপনার মেয়ে কি চাকরি করে আগে বলুন? আর চাকরি এখনো পাইনি, যে ওহো। বাংলায় এমএ করে বিএড করছে। বাংলায় এমএ করে বিএড যোগ্যতা করছে, কিন্তু বেশ ভালো। একদম ফ্যান্টাস্টিক চাকরি। অ্যাকচুয়ালি বাংলায় এমএ করে বিএড করছে, ও পিএইচডির দিকে গেল না কেন? না, এখনো শেষ হয়নি তো। না না, বিএড করছে। জুন মাসে। আপনি তো বিএড করছে বললেন। হ্যাঁ, ও আমি বলতে চাইছি বিএড করছে ঠিক আছে, বাট বিএড না, এখানে পিএইচডি। কারণ পঞ্চম অষ্টমপতি বুধ বৃহস্পতি যুক্ত হয়ে 9তে বসে আছে, 9th লর্ড শুক্র দশমপতি মঙ্গলের সাথে একত্রিতভাবে দশমে বসে আছে, যেখানে সপ্তমপতি রবিও যুক্ত হয়েছে। আপনার মেয়ে কি একটুখানি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ জবের দিকেও পাঠানো যেত? আপনার মেয়ে বাংলা পড়েছে, ভেরি গুড। ও তো মানে বিএড করে নর্মাল দেখুন হায়ার সেকেন্ডারি এডুকেশন স্কুলের টিচার অবধি হতে পারবে ও, যেহেতু মাস্টার ডিগ্রি আছে। কিন্তু ওর অ্যাকচুয়ালি প্রফেসরের দিকে অ্যাটেম্প নেওয়া উচিত ছিল। হরোস্কোপটা বিউটিফুল, সুতরাং আগে জুন মাসে ওটা শেষ হোক, তারপরে তো সরকার যেরকম বিজ্ঞপ্তি জারি করবে সেরকম পরীক্ষা দিতে বলুন। ব্যাপক হরোস্কোপ মানে ও কি আছে। করবে এখন? পিএইচডিটার দিকেও আচ্ছা, যাবে ভাবনা PhD চিন্তা? করতে পারবে? বিএডটা না করে তো পিএইচডির দিকেই যাওয়া উচিত ছিল বলে আমার হরোস্কোপ দেখে মনে হচ্ছে অন্তত। কারণ মেয়ের কি এই পিএইচডি করার ইচ্ছে ছিল না? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা ছিল, কিন্তু এখানে চান্স পেয়ে গেছে বলে তাই জন্যই আর কি। আরে ভগবান, তা পড়াশোনায় ভালো, চান্স পেয়ে গেছে, বিএড তো ঠিক আছে করা যেতই, সরকারি হোক প্রাইভেট হোক করা যেতই, কিন্তু পিএইচডিটা তো করে নিলে বিএডটা বেকার হয়ে যাবে না? তা বেকার 2 বছরের পরিশ্রম কেন করলাম? সেটাই। সুতরাং জীবনটাকে চাকরি একটু কতদিনের মধ্যে হবে সেটা যদি একটু আসলে বলেন। মা চাকরিটা মেয়ের কত এটাই দিনের ইচ্ছে। মধ্যে হবে দেখুন, যেহেতু সরকারি চাকরির প্রবণতা আছে, সুতরাং আপনার মেয়ে যদি খালি টিচিংয়ের দিকেই নজরদারি করে, তাহলে তো সেটা কীরকম সরকারি বিজ্ঞপ্তি বেরোচ্ছে তার উপরে নির্ভর করবে। সেটা আমার হাতে না, গ্রহের হাতেও নয়, পরিবেশ পরিস্থিতির হাতে, তাই না? সুতরাং আপনার মেয়ের ওভারঅল যা দশা পিরিয়ড বর্তমান সময়ে রান করছে, সেই জায়গায় দাঁড়িয়ে 31 অগস্ট, এই বছরের 31শে অগস্ট থেকে 2022 সালের মেয়ের মধ্যে আপনার মেয়ের আলবাত চাকরি, বিবাহ সব কিছু হয়ে যাবে। আচ্ছা, ফ্যাবিউলাস সময় শুরু হচ্ছে। এমনিও মিথুন রাশির সময় খুব একটা খারাপ কিছু নাই, যদি গিয়ার শিফটিংটা ঠিকমতো করতে পারে আগামী 4 বছরের জন্য, অন্তত আগামী 1.5 বছর যতক্ষণ রাহু কেতু ঘাড়ে আছে। গিয়ার শিফটিংটা ঠিক করতে পারলে মিথুন রাশির কিন্তু বুম বুম সময়। শারীরিক পার্টটা খালি সাবধানতা অবলম্বন করতে বলবেন, টেনশন না করতে বলুন। শখটা ব্যাপক, জীবনে প্রভূত উন্নতি করার জায়গা আপনার মেয়ের আছে, সেরকমই উন্নতি করবে। এবং আমার ধারণা ও একটা চাকরি বাকরি করে পরবর্তী ক্ষেত্রে আবার বেটার অপশানের জন্য দৌড়াবে, এবং আগের চাকরিটা ছেড়ে দিয়ে পরবর্তী ক্ষেত্রে আরও বেটার কোনো কর্ম ওর জীবনে প্রাপ্তি হবে, সেটা পেছনে ও জেনুইনভাবে ছুটবে এবং সেটা ওর ঘটবে। কারণ একাধিক রাজযোগে যখন জন্মছকের সৃষ্টি হয়, সে মানুষটা রাজা না হোক, সেই মানুষটা রাজকীয় মেজাজ এবং কর্ম এবং সফলতার মধ্যে সেই রাজকীয় বা রাজা সুলভ অ্যাটিটিউডটা শো হবেই হবে। সুতরাং সেটা নিয়ে কোনো টেনশন করবেন না। আমার হাতে এই জন্মছকটা যদি আপনার মেয়ের ক্লাস 8-9 থেকে পড়তো, আমি এতদিনে ওকে যতই ওর বনগায় বাড়ি হোক, আমি ওকে অন্তত পক্ষে মেন্টালি পাম্প করে ওকে এতদিন ইউপিএসসি এক্সাম দেওয়ানোর জন্য প্রিপারেশান নেওয়াতে শুরু করে দিয়েছি আপনাদের। একজন অ্যাস্ট্রোলজার এটাই পারে, একদম পারে, এবং সেজন্য আমরা খুব জোর দিই একটু আগে কেন যোগাযোগ করেন না। ভালো ছকগুলো করে না, মানে ভালো আফসোস ছকগুলো হয়। দেখে আফসোস লাগে। তার আফসোস কারণ হয়, সুস্মিতা, একদম। আমার জীবনটা পশ্চিমবঙ্গে জ্যোতিষ করাকালীন আমি মনে করছি এখনো অবধি অধুরা আছে একটা জায়গাতেই, যে এখনো অবধি আমার কোনো ক্লায়েন্ট এখনো অবধি দীর্ঘদিন ধরেই কোনো বাঙালিরা ইউপিএসসিতে বর্ষিতে মাছ গাঁথতে পারছে না। কারণ বাঙালি মানসিকতার পরিবর্তন দরকার। জন্ম ছকের যদি সেই প্রবণতা থাকে, সেই মানসিকতাটাকে যদি ছোটোবেলা থেকে তাকে বুস্ট করে দেওয়া যায়, সেই জায়গাটায় যদি তাকে মেন্টালি ফিজিক্যালি তৈরি করা যায় ছোট বয়স থেকে, এবং সে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুক আলটিমেট পাখির চোখ করে রাখে ওই কর্মটাকে, তাহলে কিন্তু প্রচুর বাঙালি ছেলে মেয়ের জন্মছক আমি এই টিভির পর্দায় কিংবা চেম্বারে দেখি,
যেগুলো সত্যি আমাকে আফসোস লাগায়, যে এর থেকে অনেক কম এফেক্টের জন্মছকে কোনো দিল্লির মেয়েকে দেখেছি ফার্স্ট টাইমই সে আইএস লাগিয়ে বসে আছে, মানে ইউপিএসসিতে আইএস ক্যাডারে লাগিয়ে বসে আছে। দেখেছি আমি দিল্লিতে, যখন গত বছর অবধি আমি চেম্বার করেছি আমি দেখেছি। তো প্ল্যানিংটা ঠিক ছিল, সেও কিন্তু আলটিমেট বাঙালি মেয়ে, কিন্তু দিল্লি নিবাসী, সেই ধরনের অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট সে পায়, তার মন মানসিকতা সেরকম। এর থেকে অনেক বেশি, আমি যদি পার্সেন্টেজে যাই, এর থেকে কম তার জন্মছকে মানে সেই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরিতে সাকসেস পাওয়ার প্রবণতা আছে। তা সত্ত্বেও মেয়েটি সফল, কারণ সেই ধরনের এনভায়রনমেন্ট ওভারঅল, তাদের মন মানসিকতা, পরিবারের কিংবা তার পার্সোনাল ক্ষেত্রে চাহিদা তাকে মোটিভেট করেছে ওই 70%টাকে 100% নিয়ে চলে যায়। মানে আপনি এটা বলছেন যে গ্রহদের অবস্থানের থেকে আমাদের ইচ্ছা শক্তি, আমাদের পরিবেশ অনেকটা বেশি গুরুত্বপূর্ণ। পরিবেশ পরিস্থিতি ছাড়া গ্রহ হয় না সুস্মিতা। সচিন তেন্ডুলকারের জন্মছক নিয়ে কোনো ইথিওপিয়ায় বা মোজাম্বিকে যে ছেলেটি জন্মেছে, সেই ছেলেটি কিন্তু সচিন তেন্ডুলকার হতে পারেনি। তার কারণ সেই দেশে ক্রিকেট খেলাটা অত প্রচলিত নয়, বাট সেই ছেলেটি গুলতি মারতে, টিপ করে আম পাড়তে, লেবু পাড়তে, বনে জঙ্গলে ঢিল মেরে পাখি মারতে বা আদার্স কিছু করতে সচিন তেন্ডুলকারের মতো হাতটাকেই ব্যবহার করে এবং ডান্ডাটাকেই ব্যবহার করে। প্রবণতা সেম, অ্যাটমসফিয়ারিক প্রবণতায় সেখানে পজিটিভিটি নেই বলে সচিন তেন্ডুলকার ভারতবর্ষে একটা অতি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মেও লড়াই করে পরিবেশ পরিস্থিতি পেয়ে সচিন তেন্ডুলকার, আর ওই মোজাম্বিকে বা ইথিওপিয়ায় জন্মের ছেলেটা আলটিমেট খুব ভালো কাক মারে বা অন্য পাখি মারে, দৈনন্দিন জীবনচর্চা সেটাকে ভোজন হিসেবে গ্রহণ করবে বলে। প্রবণতা কিন্তু গ্রহ দিচ্ছে আলটিমেট হাতটাকে ব্যবহার কর। সচিন তেন্ডুলকার বল ছুঁড়ে উইকেট ভেঙে দেয়, বল করে আউটসুইং দিয়ে সুন্দর করে ক্যাচ করায় ব্যাটসম্যানকে উইকেট কিপারের কাছে। সেই ছেলেটিও কিন্তু ঘুরিয়ে ঢিল মেরে ওই পাখিগুলোকে শিকার করে তার দৈনন্দিন জীবনচর্চা চালানোর জন্য। সুতরাং গ্রহের এফেক্ট সেম, পরিবেশ পরিস্থিতি নির্ভর জ্যোতিষশাস্ত্রের আলোচনা। এইটাকে যতদিন না করব, ওই সূলযোগ, লৌহপায়া, বৃষ্টিকরণ, গণ্ডযোগে জন্ম, সব মুন্ডুপাত হয়ে যাবে আপনাদের। অনেক কিছু চাপিয়ে দেওয়া আমাদের উপরে এবং অনেক কিছু ভুল বুঝে আমরা সব ব্যতিব্যস্ত। ভূতকে চাপিয়ে দেওয়া, সব ভূতকে চাপিয়ে দেওয়া, সব ইলিউশন তৈরি করে দেওয়া। মুখে বড় বড় কথা বলছি, চেম্বারে গিয়ে রূপ অন্য ধরছি, এই কেমোফ্লেজিং বন্ধ হতে হবে। সেই জন্য বছরের শুরুতেই বলেছিলাম শক্ত করে টুপি পরে থাকুন, কারুর থেকে টুপি আর যাতে পড়তে না হয়। চট করে একটু বলে রাখি, টুপি পড়তে যারা আমরা চাই না, তো তাদের জন্য আমি জানি না একটু আমি অ্যাড্রেসটা ভুল বলবো কিনা, একটু সংশোধন করে দেবেন কৌশিক দা। কারণ সোমবার করে গড়িয়াহাট, মঙ্গলবার হাতিবাগান, শুক্র আর শনিতে অবশ্যই খড়দহে আপনারা কিন্তু পাচ্ছেন। 10 তারিখ আমরা তো পেয়ে যাচ্ছি আসানসোল, মানে কালকে একদম আসানসোল। আসানসোলের পরে আমরা কোথায় পাচ্ছি? আসানসোলের পরে আমরা 1 তারিখ দুর্গাপুর, 2 তারিখ বর্ধমান এবং 20 তারিখ থেকে, হ্যাঁ 20 তারিখ থেকে দুর্গাপুর এবং বর্ধমানের মানুষরা বুকিং শুরু করবেন। ওকে, 20 তারিখ থেকে। আর 16 তারিখ আগামী মে মাসে 16 তারিখ শিলিগুড়িতে আমি যাব। অনেকদিন যাওয়া হয়নি আমার শারীরিক কারণে। শিলিগুড়ি থেকেও প্রচুর মানুষ ফোন করছেন, জলপাইগুড়ি থেকে, কোচবিহার থেকে ফোন করছেন। আপনারা 1 মে থেকে, 15 দিন আগে সময় দিয়ে দিলাম, 1 মে থেকে শিলিগুড়ির মানুষরা বুকিং করবেন। আর 20 এপ্রিল থেকে দুর্গাপুর এবং বর্ধমানের মানুষরা বুকিং করবেন। সব কিছু জেনে রাখুন এখন। বুকিং বর্ধমান, দুর্গাপুর 20 তারিখ থেকে এপ্রিল মাসে, আর শিলিগুড়ির বুকিং একদম 1 মে থেকে। মে দিবস জিন্দাবাদ, ওদিন থেকেই জীবন যুদ্ধে জয়ী হওয়ার স্লোগান শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের মানুষের জন্য শুরু হবে। একদম বছরের শুরু থেকে তো আমরা নতুন করে শুরু করার ইচ্ছে রাখছি, বাদবাকি নতুন বছরের বলার কথা কিন্তু বাকি রইল। সুতরাং শুক্রবার 3টের সময় না বসলে লস আপনার। এখনো শেয়ার বাজার বলিনি, কোন কমোডিটিস ভালো যাবে মন্দ যাবে বলিনি, সোনার দর কি হবে বলিনি। ওহো, অনেক কিছু জানা বাকি। অবশ্যই পরবর্তী লাইভ অনুষ্ঠানের দিকে তাহলে আমাদের নজর কান থাকছে, মানে পঞ্চ ইন্দ্রিয়ই থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ কৌশিক দা, ধন্যবাদ অবশ্যই আপনাদের। ভালো থাকুন, নমস্কার।